দর্শক আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা ইশরাফ ইকরাম। বর্তমান সময়ে ছাদ কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধুনিক কৃষি পদ্ধতি। দ্রুত নগরায়নের ফলে জমির পরিমাণ কমে যাচ্ছে এবং মানুষ নিজ নিজ ছাদে ফল ও ফুল চাষ করছে। এতে যেমন বিষমুক্ত খাবার পাওয়া যাচ্ছে এবং পরিবেশকে শীতল রাখা সম্ভব হচ্ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের কৃষকেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কৃষি ফসলকে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে এবং নগর কৃষকেরা জমির পরিমাণ কমে যাওয়ার ফলে দ্রুত নগরায়নের ফলে নগরে ছাদ বাগান করে কৃষি অধিদপ্তরের সহায়তা নিয়ে তৈরি করছে ছাদ কৃষি। আজকে আমরা হাজির হয়েছি ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি মাফিয়া আপুর ছাদ বাগানে। আজকে আমরা সারাদিন মাফিয়া আপুর ছাদ বাগান ঘুরে দেখব এবং তার ছাদ বাগানে কি কি ফুল ফল চাষ হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আপু কি করতেছেন এখানে? এখানে আপু একটা মিষ্টি আলু উঠাবো। মিষ্টি আলু, জি জি, মিষ্টি আলু অনেক বড় বড় মিষ্টি আলু হয়, বুঝছেন? শাকও খাওয়া যায় আবার আলুও খাওয়া যায়। তো এখানে আপনার এখন আগে একবার অনেক বড় বড় কয়টা উঠাইছি, এখন আবার আপনার দুইটা অনেক বড় বড় হয়েছে। এর আগে উঠাইছি ঠিক এত বড় বড় হয়েছে, আর খুব খেতেও খুব ভালো লাগে। তরকারিতে দিলেও ভালো লাগে, এমনি লবণ দিয়ে মিষ্টি করলেও ভালো লাগে। এটা কি কালো টমেটো? জি জি, এটা হলো কালো টমেটো, কিন্তু এটা এখন শেষ পর্যায়ে। তো কালো টমেটোটা বেশ ভালো, এটার মধ্যে অ্যান্থোসায়ানিন থাকে। হ্যাঁ, এই জন্য আমি এই বছর কালো টমেটোটা বেশি করছি, কিন্তু এই টমেটোটা আপনার অ্যান্টিঅক্সিডেন্টও বেশি। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আর আমাদের নরমাল এটাও পাখি অল্প আছে। খেয়েছে, দেখা হ্যাঁ, যাচ্ছে। পাখি খেয়েছে। আপু, আপনার ছাদে কি কি ফল আছে, কি কি কয় জাতের গাছ আছে? আমার এখানে আসলে সব রকমের গাছই আছে, কোনো গাছের আমার কমতি নাই। আমি অনেক জায়গার জন্য আর বেশি বাড়াইতে পারি না, যা আছে এটিরে আমি ছোট ছোট করে রাখি, যার জন্য আমার ঘনত্বটাও বেশি। যেমন পেয়ারা গাছ আগে অনেক বড় ছিল, কিন্তু ওই গাছ আমি ছেড়ে দিয়ে ছোট গাছ লাগাইছি এবং ছোট রাখি, প্রত্যেক বছর বছর কেটে দিই। তাইলে ওই গাছটা আর বড় হতে পারে না, মানে অল্প জায়গায় লাগানো যায়। আর বড় গাছ তো বেশি জায়গা লাগে। যেমন এই সব গাছ আমি ফল নেওয়ার পরে কেটে দিই, কেটে দিলে আবার সুন্দর মতন আপনার বড় হয়ে যায়। মানে পিছনে দেখছি এটা অস্ট্রেলিয়ান আনা, তাই না? জি জি, অস্ট্রেলিয়ান আছে, ওই থাই আছে, তারপরে আপনার আমেরিকান আছে, অনেক জাতের বাগান। ছোট ছোট এগুলো পেঁপে না? ছোট ছোট পেঁপে। আপু, ওরা পিছনে দেখছি কিউট বাচ্চা, ওরা কারা? এটা হলো আমার ছেলের বাবু, দুইটাই আমার ছেলের বাবু। আমার নাতনি হয়। না, আলুটা না, আমার নাতনি হয়। তোমরা ছাদের দেখাশোনা করো? ভালো লাগে ছাদ বাগান? কেমন লাগছে আজকে আমরা এসেছি তোমাদের ছাদ বাগান দেখছি? সামনে দেখছি আরো কিছু কালো। হ্যাঁ, এখানেও কালো টমেটো আছে, এখানে ডাটা আছে, আনার আছে। এগুলো ব্যাগিং করে, এগুলো কি আম? হ্যাঁ, এটা হলো আপনার কিউজয় আম। আমার ছাদের মধ্যে আপনার চিয়াংমাই আর কিউজয় আমটা একটু বেশি। আর বেশি মানে আপনার সব আমই আমার বেশি, আল্লাহর রহমতে মোটামুটি সব আমই আছে ইনশাল্লাহ। আপু, আমি দেখছি আপনার ছাদ বাগানে আমগুলো বেশ ব্যাগিং করা। আমি তো কোথাও দেখিনি যে ছাদ বাগানে আম ব্যাগিং করে। এটার সুবিধা কি একটু বলেন আমাকে। আসলে প্যাকেট করাটা হলো অনেক সুবিধা। আমরা প্যাকেট করলে আমরা যেমন মসৃণ থাকে তেমনি সুন্দর থাকে, আমটা বড় হয় তাড়াতাড়ি, আর আমটা খুব খেতেও ভালো, সুস্বাদু, কালার ভালো থাকে, বাজার মূল্য বেশি পাওয়া যায়। তা আমি তো আর বাজার মূল্য বিক্রি করি না, সেই জন্য আপনার হইলো আমারটা নিজেরা খাই, কিন্তু খুব ভালো মানের থাকে আর কি, এই জন্য বেগিং করা। আচ্ছা আপু, ব্যাগিং এর খরচটা আপনার কেমন যায়? বেগিং খরচ আসলেই বেশি আপনার। আর অনেকে অনেক কিছু দিয়েই বেগিং করে, কিন্তু আমি প্যাকেট কিনে নিয়ে করে কি, এটা বেশি মান ভালো আর কি, এই জন্য আমি এটা দিয়ে দিই। আপনি নিজেই সব এই কাজগুলো করেন? আমি নিজেই সব কাজ করি, কিন্তু আমার গাছের মধ্যে কারোর আমি হাত দিতে দেই না, তাইলে মনে হয় যাবেন আমার গাছ কি জানি হয়ে গেছে। কিন্তু এমনি বড় বড় কাজ যেগুলো মাটি বানানো টানানো বা ওইটা আমি একটা লেবার দিয়ে করি। মাটি প্রস্তুত কিভাবে করেন? কোন সারটা দেন? না, মাটিতে আমি কোনো রাসায়নিক সার দিতে চাই না, দেইও না। এই বছর আমি হবাই দেইনি, যেমন আম গাছে কোনো রাসায়নিক খাবারই দেইনি। দেওয়ার মধ্যে আমরা আমার ঘরের যত সবজি পচা আছে ওইগুলি পচাই, মাছের আঁশ পচাই, তারপরে সরিষার খোল পচাই তিনোটা একসাথে করে, আর মাসে একবার হিউমিক অ্যাসিড এবং কি আপনার এপসম সল্ট দিয়ে আমি মাসে একবার কি 15 দিনে একবার করে দিয়ে দিই, আর কিছু দেওয়া লাগে না।
আপনার ছাদ বাগান শুরু করেছেন কত বছর হলো? আমি 2002-03 থেকে আমি ছাদ বাগান শুরু করছি। তো তখন তো এত ছিল না, আস্তে আস্তে আমি সব গাছ পর্যবেক্ষণ করতে করতে বা পরীক্ষা নিরীক্ষা করতে করতে আমি এই পর্যায়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ আমার কোনো গাছ আর আনতে হয় না, আমি এখন নিজেই গাছ তৈরি করতে পারি এবং কি আত্মীয় স্বজনরা দিই, পরিচিত মানুষেরও দিই, গিয়া করে দরকার হলে করে দিয়ে আসি গিয়া। এখন আমি নিজেই কলম করি, মানে যা খুশি আমি এখন নিজেই করতে পারি। এক একটা গাছে 8 থেকে 10 রকমেরও আম আছে আমার কাছে। প্রথমে আপনি যখন শুরু করেন তখন কোন গাছ দিয়ে শুরু করেছেন? তখন তো একটু একটু শাকসবজি দেওয়া শুরু করে, যে কোনো মানুষ এই শাকসবজি দেওয়া করতে করতেই তখন আজকে বড়ি গাছ, কালকে পেয়ারা গাছ, পরশুদিন আপনার আম গাছ, আরেকদিন হইলো কামরাঙা গাছ, এরকম করতে করতে আসলে আমার ছাত্র এত এত বড় হয়েছে। যে আপু নগর জীবনে হচ্ছে ছাদ কৃষি করার সাহসও অনেকে করে না, এই যে এত সংসারের সামাল দিয়ে আপনার এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো? আপনি কি নিজ উদ্যোগে করেছেন নাকি আপনার পিছনে কারো সাহায্যের হাত আমার ছিল? আসলে দেখেন অনেক আগের থেকে ছোটবেলা থেকে আমার শখ ছিল বা ইয়া ছিল গাছের প্রতি, মাছের প্রতি, সব আমার আগ্রহ ছিল বেশি। হাজবেন্ডে এই ছাদদারে ডাবল ছাদ ইয়ে করে দিছে, তারপরে ড্রাম জমাইনে দিছে, মাটি এনে দিছে। 10 বছরের ভিতর আমার কোনো আর মাটি লাগে না। আমার ঘরে যে ফুটা কাটা আছে ওইগুলি দিয়ে আর আমি আপনার পাতা যে আছে গাছের পাতা টাতা পরে এই দিয়ে একসাথে করে রেখে দিই। 3 মাস থাকলেই মাটি হয়ে যায়, ওইটা আমরা নিচে দিয়ে এরপরে আবার সার সুর দিয়ে কিছুটা জৈব সার দিয়ে বানাই, ওইটার মধ্যে আমি গাছ লাগিয়ে দিয়ে হয়ে যায়। অনেকে তো আপু প্রথমে শুরু করার সময় যদি দেখে যে গাছ মরে যাচ্ছে, ঠিক মতো মরবে, পরিচর্যা অবশ্যই মরবে। করতে পারছে না, তাহলে তার আগ্রহ হারিয়ে ফেলে। না না, আগ্রহ তো সেক্ষেত্রে হারাবে। আপনি কি বলবেন? আগ্রহ তো হারাবে, কিন্তু প্রথম আপনার গাছটা আইন না, এটা শিশু যেমন আমরা আস্তে আস্তে করে অল্প অল্প করে দুধ দিয়া তারপর আস্তে আস্তে তারা শক্ত খাবার দেয়। গাছটার এরকম প্রথম আইন না, এক জায়গাতে আপনার গাছটা আনার এটার অন্তত 15 দিন আমরা রেস্টে দিতে হবে। রেস্ট দিয়া গাছটারে আপনার মনে করেন রেস্ট নিতে হবে, এরপরে গাছটারে আপনার মাটি দিতে হবে। কিন্তু ওই মাটিতে কিছু দেওয়া যাবে না, শুধু নর্মালি মাটি দিয়ে আপনার লাগাইতে হবে। তখন গিয়ে আবার একটু খৈলের পানি আর পানি দিলে তাতেই হয়ে যায়। গাছের এত বেশি খাবার দিলেই গাছ মরে যায়। তো আপনার এখানে কি কি গাছ আছে? আমার এখানে গাছ আছে শরীফা, পেয়ারা, আমরা, বরুই, আনার, তারপর হইলো আপনার মরিচ, সবজি, সব ধরনের সবজি, তারপরে 3 ফল, সব গাছই আছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। জামরুল, এত রকমের আমার। আপনারা কি শুধু পরিবারের চাহিদায় মিটান নাকি হচ্ছে বাজারে বিক্রি করার কোনো না না, পরিকল্পনা আছে? এইটা করা যায় না আসলে। দেখেন একজনের বাসায় গেলেন, আপনি আত্মীয়র বাসায় গেলেন, গাছ আমরা যদি বাসার থেকে 4টা ডাটাও নিয়ে যান, 2টা একটা আম নিয়ে যান, এতেই তারা বেশি খুশি হয়। আপনার ওই যে 5 কেজি মিষ্টিতে এত খুশি হয় না। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলতে বলতে তো আমাদের সময় হয়ে গেল, একটা বিরতি নেওয়ার, একটা বিরতি নিয়ে আসছি। জি। দর্শক, মাফিয়া আপুর ছাদ বাগান ঘুরে দেখতে দেখতে এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেওয়ার। আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। ছাদ বাগান শুধু করলেই কিন্তু হয় না, ছাদ বাগানে নগর কৃষককে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হয়, তার ফল ও ফসলকে যত্ন নিতে হয়। চলুন দর্শক, মাফিয়া আপু কিভাবে তার ছাদ বাগানের পরিচর্যা করছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। আপু, আপনার ছাদ বাগানে কি কি দেশি ফল আছে এবং কি কি বিদেশি ফল আছে? আসলে আমার এখানে তো বিদেশি তেমন কোনো ফল তেমন একটা নাই, আমার দেশি সব কিছু, যেমন পেয়ারা, 3 ফল। এই যে এই আম, সাইডে 3 ফল কামরাঙ্গা। দেখছি মনে হয় না আপু? হ্যাঁ, এই যে যেমন এটা হলো 3 ফল, আমাদের দেশি পানি কালারের মতন আর কি। আপনার এই 3 ফলটা খুবই ভালো, মানে এই মুহূর্তে তো আর ফলের সিজন না, সেই জন্য ফল নেই, কিন্তু 3 ফলটা খুবই খেতে ভালো। আর বেশি এই যে আপনাদের এখানে তো দেখছি বেশ কয়েক প্রজাতির আম, কি কি প্রজাতির, কয় জাতের আম আছে আপনার এখানে? আমার এখানে আম আছে এখন বর্তমানে আছে 14-15 রকমের। এখানে আছে হইলো বুনাই কিং, চিয়াংমাই, কিউজোয়াই, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে বাড়ি 4, বাড়ি 11, বাড়ি 13, চৈতালি, কাটিমন, আমরুপালি,
কাঁচা মিঠা, তারপরে কাশ্মীরি, আমরা অনেক জাতের আসলে এত আমরা না আপু দেখে এই যে আপনি কি চারা নিজেই তৈরি করেন নাকি আসলে বাইরে থেকে প্রথমে নিয়ে আসেন? বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করছি। এখন বর্তমানে তো আমার আর কোনো সংগ্রহ, আমি সব যাচাই বাছাই করে আমি গাছ লাগাইছি। ওই সামনে দেখছি হচ্ছে মনে হচ্ছে খেজুরের চারা, ওটা ওটা সম্পর্কে একটু বলেন তো আমাকে, খেজুর পাতার কি কি গুণ আছে? এটা হলো আপনার বাহিরের থেকে খেজুর আনা হয়েছে, আমার নিয়ে পাঠাইছে, সেইগুলি দিয়ে আমি চারা করেছি। চারা করার উদ্দেশ্যটা হলো যে আমি তো আর লাগাবো না, কিন্তু আমার দেখে ভালো লাগছে সেই জন্য আমি চারা করে রাখছি। মানে আত্মীয় স্বজন একটা দুইটা করে নিচ্ছে আর কি, তাদের দিচ্ছি, কিন্তু আমি লাগাবো না। এই সামনেও দেখতে পাচ্ছি আপু ডাটা গাছ আছে, হ্যাঁ। তো এইগুলো করতেই তো বেশ অনেক টাকা খরচ হয়ে না, যায়। এখানে এই যে দেখেন, সেটা টাকার প্রশ্ন করলে বাগান করা যাবে না, বাগান করতে হবে শখে নিজের জন্য। এই যে এখানে মরিচ গাছ আছে, এখানে সিম গাছ আছে, এটা হইলো আদা গাছ, এটা হইলো আবার একটা দেশীয় শাক, এই যে খাটনা শাক বলে আমাদের, কারণ এখানে পুঁই শাক লাগানো আছে, সিম লাগানো আছে, সাদা পুঁই শাক তো জাম, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এগুলাও আপনার ডাটা। তারপরে এইটা হইলো আপনার নামডকমাই, তারপরে এটা হইলো আপনার মালবেরি। এই যে মশারি দিয়ে রেখেছেন, এটা জামরুল? হ্যাঁ, এই মশারি দিয়ে রাখার উদ্দেশ্যটা হইলো যে জামরুলগুলিকে আপনার ওটা দেওয়া, কারণ এইগুলোতে ডেকে না রাখলে পাখি একদম ফলগুলি খেয়ে ফেলে। এই যে একটা ফলও থাকে না, পাখি এই ফলগুলি সব খেয়ে ফেলবে, একটা একটু খেয়ে ফেলবে। জামরুলগুলো কি খাওয়ার উপযুক্ত হয়েছে? হ্যাঁ, এখন খাওয়ার উপযুক্ত হওয়াতে আমরা মশারি দিয়ে রেখেছি, কারণ মশারিটা না দিলে এই জামরুলগুলি সব পাখিয়ে খেয়ে ফেলতো। তা আমি আপনাকে একটা পেরে দেই, খেয়ে দেখেন যে জামরুলটা কত স্বাদ। এই জামরুলটা আমি যত জামরুলই দেখেছি, কিন্তু আমার এই জামরুলটার নিচে, আমার এই জামরুলটা খুবই সুস্বাদু এবং খেতে খুবই ভালো। একটু দেখতে পারেন, খুবই মিষ্টি আর কালার হয়, এখনো পর্যন্ত কালার আসে না। এটা কালারটা আসলে একদম লাল হবে, এটা এরকম থাকবে না। খুবই সুস্বাদু মজা। অনেক মিষ্টি আপু। জি। আপু আপনার তো একটা ছাদ এত বড়, ঘুরতে ঘুরতে তো আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আমরা একটু বসে কথা বলি। জি, ধন্যবাদ। দুই থেকে শুরু করেছেন, বেশ বছর। তো আপনি এই যে এত বড় ছাদ বাগান, আপনার তো পরিচর্যা করতেই নিশ্চয়ই সারাদিন যায়। না না, আসলে সারাদিন লাগে না, এটা ভুল কথা। যে পরিচর্যা জানে, কিভাবে করেন? যারা জানে তাদের জন্য এত সময় লাগে না। আমি তো এখন করতে করতে শিখে গেছি, তো আমার অতটা বেশি সমস্যা হয় না। পানি কিভাবে দেন, মাটি কিভাবে প্রস্তুত আমি করেন? আসলে প্রত্যেকদিন সকালে আসি, প্রয়োজনে দিই, প্রয়োজনে দিই না। আপনার একদিন যদি বেশি করে একটু দেন, তাইলে আপনার একদিন না, দুই দিন না দিলেও কোনো সমস্যা হয় না। আর যদি অল্প অল্প দেন, তাইলে প্রত্যেকদিন দিতে হয়। এই যে আপু, ঋতু পরিবর্তনের সাথে আপনার এগুলোর যত্নটা আপনি কিভাবে মানে মেনটেন করেন? আসলে দেখেন, যখন বৃষ্টির দিন হয় তখন তো আর এত বেশি পানি কাঞ্জি লাগে না, আইসা গাছ টাছ পড়লো কিনা সেটা দেখলেই হয়। আর বৃষ্টির দিন না থাকলে আপনার আইসা অনেক সময় কলম করি, গাছ দেখি। অনেক বৃষ্টিতে গাছের কোনো সমস্যা হয় না? অনেক শিলা বৃষ্টিতে গাছ তো অনেক সময় সমস্যা হয়, যেমন এইবার এই গাছটা পরে আপনার 8-10টা আম পড়ে গেছে, এমন বড় বড় আম, একদম কাটতে হয়ে গেছিল। সকালে আইসা দেখি, এরপরে সব টানা দিয়ে দিয়েছি, আর করে না। আপু এই যে গাছের সার ব্যবস্থাটা আপনি কিভাবে করেন, আর পোকামাকড় দমন কিভাবে করেন? পোকামাকড় দেখেন, গাছ গাছ সাধারণত একটু ছত্রাকনাশক দিলে ভালো হয়। তো আমি মাঝে মধ্যে ছত্রাকনাশক দিই। আপনার ম্যানসারটা আমি বেশি ইউজ করি। আর এখানে আছে একটা আছে বাটিম্যাগ, আপনার বাটিম্যাগটা দিলে ওই যে পাতা টুকরা যায়, তো এই জন্য বাটিম্যাগটা আর এই ম্যানসারটা, এই দুইটা ছত্রাকনাশকই আমি আপনার ব্যবহার। এটা এত বেশি দেই না, আমি যতটুকু দরকার মনে হয়। আর বেশিরভাগ হইলো আপনার কাঁচামরিচ, একটা ঝাল কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচা হলুদ একসাথে বেটে, নিম পাতা একসাথে বেটে একটা পেস্ট করি, কইরা এটা ভালো কইরা গোলাইয়া ছেঁকে তারপরে দিয়ে দিই। ওই যে মিলি ব্যাগগুলো আছে না, ওইগুলো সব চলে যায় যদি দেখি। কিন্তু আমার সাথে তো একটাও দেখেন না আপনারা, কোনো অসুখই দেখেন না আল্লাহর রহমতে, আমার আম টাম যা আছে সব। আপু আরেকটা বিষয় আমার জানার আছে, যখন তো গাছে ফল ফুল আসে তখন তো পোকার উপদ্রব অনেক বেড়ে যায়, তখন আসলে আপনি ফল বা ফুলকে কিভাবে এগুলো দমন করেন? আসলে দেখেন, একটা ফল ফুল আসার সময় ওই সময়টাই বেশি খেয়াল করতে হয়। ওই সময় খেয়াল করলে আপনার ফল ফুল কোনো নষ্ট হবে না। আর যদি খেয়াল না করেন, তারপরেই আপনার নষ্ট হয়। যখন আমার মনে করেন যে একটা সামান্য আম ধরেন, যখন মুকুলটা আসতেছে, এই বেরুবে, তখন একটা ছত্রাকনাশক আপনার স্প্রে করতে হয়। এরপরে আবার যখন মুকুলটা আপনার একটু 2-3 ইঞ্চি হয়, তখন একটা স্প্রে করতে হয়। এরপর আবার যখন আমরা একটু গুটি হয়, তখন একটা স্প্রে করতে হয়।
এরপর যখন আবার আমরা একটু মার্বেল সাইজের হয় তখন একটা স্প্রে করতে, এরপরে আর আমি কিছু করি না। আপু আপনার কাছ থেকে তো অনেক বিষয় জানলাম, আমি খেয়াল করছিলাম যে উপরেও একটা ছাদ আছে, ওটা একটু ঘুরে দেখে আসতে চাই। চলেন যাই। চলেন আপু। দর্শক, মাফিয়া আপুর ছাদ বাগান ঘুরে দেখতে দেখতে এ পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেওয়ার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, এত বড় ছাদ বাগান ঘুরে দেখে আমার মনেই হচ্ছে না যে আমি ঢাকা শহরে আছি, আমার মনে হচ্ছে আমি কোনো গ্রামীণ অরণ্যে হারিয়ে গেছি। চলুন দর্শক, আপুর সাথে আরও কিছু গল্প করে বিস্তারিত তথ্য জেনে নেই। ঢুকতেই দেখছি এটা কি পেয়ারা গাছ? এটা হইলো আপনার সিগলেস পেয়ারা, এটা আমাদের কোনো বিচি থাকে না এই পেয়ারাটা। তো আসছিল কয়েকটা, আপনার পড়ে গেছে, নতুন আসছে তো পড়ে গেছে, এটা হলো সিগলেস পেয়ারা। আর এটা হইলো আপনার, এটা তো অনেক আসছে আর সব সময় আসে, এখনো অনেক ভর্তি আছে দেখেন। এগুলো আপনার এটা হলো সুপার টেন। এগুলো কি সারা বছরই হয়? একটা সারা বছরই হয়, আমি এই জন্য ছোট রাখি। আপনার যেমন এই পেয়ারাটা শেষ হইলে আমি একদম ছোট করে কেটে দিব, কেটে দিলে দেখেন এই জায়গার মানে তোর হওয়ার কথা না, কিন্তু আমি ছোট করে রাখি, তো সেই জন্য আমার সব গাছই আপনার বেশি করে আমি রাখতে পারি। আপু দেখছি এখানে পেঁপে হয়েছে, পেঁপে ধরে আছে। এটা এটা হলো এক একটা পেঁপে আপনার 3 কেজি ওজনের উপরে। এই পেঁপেটার ওজন 3 কেজির উপরে এক একটা পেঁপে ছোট হয়। দেখছি উপরে আরো অনেকগুলো হয়েছে। এইখান থেকে শুরু হয়েছে আর মাথায় গেছে। আপু এইটা কি ধরে আছে? এই ছবেদাটা হইলো আপনার লম্বা ছবেদা, আপনার এখন হ্যাঁ আছে, হ্যাঁ আছে আপনার অনেক শেষ হয়ে গেছে কিছু, আবার আসতেছে, ফুল আসতেছে, সব জায়গায় আপনার ফুল আসতেছে আর কি। তো এখানে দেখছি অনেক আম, এগুলো কি জি। সবই রূপালি? না না, এটা রূপালি না, এই আমটার নামটা আসলে আমিও জানি না, কিন্তু এই আমটা অনেক বড় হবে, কিন্তু এত আঁশবিহীন, খুবই সুস্বাদু, কিন্তু আঁশবিহীন, কোনো আঁশ নাই এই আমটা। আখিটা খেতেও ছোট, মিষ্টি হবে। খেতে খুব মিষ্টি। জি, একটা এখানে আমার এই দেখেন, পাশেও বেশ বড় একটা আম দেখতে পাচ্ছি আপু, এটা কোন জাতের? এটা হইলো বাড়ি 11। এই আম, বাড়ি 11। হ্যাঁ এটা হইলো বাড়ি 11, এটা 12 মাসই ধরে, এই আমটা 12 মাস ধরে। জি, এটা অনেক আগে আসছে, সবার আগে আসছে এই আমটা, যার জন্য এই আমটা অনেক বড় হয়ে গেছে, বড় হয়েছে। এটা কিসের গাছ আপু? এটা পেঁপে, এটাও পেঁপের বাচ্চা। পেঁপের বাচ্চা। তো আমি যে এই বিষয়টা খেয়াল করলাম, আপনার বেশিরভাগ হচ্ছে আম এবং অস্ট্রেলিয়ান যে আনার, ওটা বেশি। এই যে এতগুলো কয়েক প্রজাতির আমের জাত দেখলাম, এতে কি আপনাদের বছরে আমের চাহিদা বা আনারের চাহিদা, ফল বাগান যে বেশি, এতে কি ফলের চাহিদা পূরণ হচ্ছে? আসলে মোটামুটি হয়ে যায়, আপনার কোনো সময় হয়তো কোনো বছর একটু কম হয়, কোনো বছরে আবার বেশি হয়, তো মোটামুটি হয়ে যায়, কিছু সংখ্যক নিলেই হয় আর কি, কিনলে হয়, তাছাড়া কেমন হয়ে যায়। লাগে এই যে ছাদ বাগান করে ছাদের নিজের হাতে চাষ করা ফল খাচ্ছেন একদম বিষমুক্ত, এটা কেমন লাগে আপনার অনুভূতি? আসলে এটা যে কত ভালো লাগার একটা জিনিস, আর ভালো লাগে এটা বাসায় বলা যাবে না, আর বোঝানোও যাবে না। কারণ আমার সকালবেলা আপনার 4টার সময় আমি উঠি, ওইটা নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, তারপরে আমি এখানে আসি। আসার পর আপনার আমি কখন আসবো, মানে 6টা বাজবে কখন, তখনই আমি আসি। আসার পর আমি 3 ঘন্টাও থাকি, 3.5 ঘন্টাও থাকি, আবার 2.5 ঘন্টাও থাকি। এই সময়টা আমার থেকে তারপরে আমি যাই, না হইলে আমার ছাদে না আসলে আমার ভালো লাগে না, সময়ও কাটে না। মানে প্রতিদিনই আপনি নিয়ম করে এই জি। সময়টাতে আসেন? জি, প্রতিদিন আমি সকাল এবং বিকাল, বিকাল হইলে আসর পরে আর সকাল হইলে ফজর পরে, আমার 2 বেলা আসতেই হয়। যত আপনারা মানে শরীর আমার খারাপ থাকে, কিন্তু যখন আমি বাইরে আসি, ছাদে যাবো, সিঁড়িতে উঠলে আমার শরীর ভালো হয়ে যায়। আপু সারাদিন তো আপনার ছাদ বাগান ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। আপনাকে আমার এবং আরটিভি কৃষি ও কৃষ্টি টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের এবং ছাদ বাগানের যত্ন নেবেন। আমিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এমনকি আরটিভির কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের নগর কৃষির আয়োজন।
নগর কৃষকেরা কিভাবে ছাদ বাগান করে নিজস্ব খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করেও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আনিকা ইশরাফ ইকরা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। আপনারা যে সকল কৃষক ও খামারিরা আপনাদের কৃষি সফলতার গল্প আমাদেরকে জানাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করুন। আল্লাহ হাফেজ। কৃষ্টি